হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ নাদার ভিডিও। আজ গতকাল রাতের বার্সেলোনা ভার্সেস ইন্টারের যে চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিক ম্যাচ হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি প্রত্যয় অ্যান্ড আই শাহেদ তো উইথ মি। হাই, তো চলো আজকে আমরা বার্সেলোনা এবং ইন্টার ম্যাচ নিয়ে কথা বলবো। তো বার্সেলোনা এবং ইন্টার ম্যাচে আমরা জানি স্কোর লাইন কী কী হয়েছিল না হয়েছিল। 3-3 গোলে বার্সেলোনা এই ম্যাচটা ড্র করে, যেখানে বার্সেলোনার হোম ম্যাচ ছিল এবং এটা জেতা খুবই ইম্পর্টেন্ট ছিল বার্সেলোনার জন্য। কিন্তু যদিও সেটা হয়নি, কারণ ইন্টারের দারুণভাবে সেই সেম লো ব্লক এবং যাই হোক না কেন কাউন্টার অ্যাটাকে গোল করা, সেগুলো খুব ভালোভাবে ফলপ্রসূ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এই সুযোগে যদি বলি তো লাইন আপের কথা, তো লাইন আপ বার্সেলোনার যেরকম আগের ম্যাচে ছিল, এই ম্যাচেও সেই জেরার্ড মার্টিনের খুবই খারাপ পারফরমেন্স আমরা দেখেছি। কুবার্সিও খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি আজকে। তো ডিফেন্সিভ লাইন মোটামুটি সেমই ছিল সবই। আর তার সঙ্গে ওলমোকে স্টার্ট করায় এবং তার সঙ্গে বাকি ফেরান টোরেস, রাফিনিয়া এবং ইয়ামাল টপ থ্রিতে থাকে। এবং অপরদিকে যদি আমরা ইন্টার মিলানের দেখি, স্কোয়াড দেখি, তো সেই ক্ষেত্রে যদি আমরা গতকালের ভিডিওতে যাই, তাহলে গতকালের ভিডিওতে আমরা যেরকম লাইন আপ প্রেডিক্ট করেছিলাম অ্যাজ ইট ইজ লাইন আপ সিমিওনে ইনজাগি কিন্তু হুম হুম বসিয়ে দিয়েছে বার্সেলোনার এগেনস্টে। তো এটা একটা ভালো বিষয়। তো সেখানে ডেনজিল ডামফ্রাইসকে আমরা দেখেছি অসাধারণ কিছু পারফরমেন্স দিতে, এবং ম্যান অফ দ্য ম্যাচও ডেনজিল ডামফ্রাইস পায় এবং থুরামের হুম অসাধারণ একটা গোল ফার্স্টের 1 মিনিটের মধ্যে, প্রবাবলি সেমিফাইনালের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গোল ছিল এটা ইউসিএলে। এবং এই ম্যাচটা আর একটা যদি ফ্যাক্টস বলা যায়, সেটা হচ্ছে ইয়ামালের এটা বার্সেলোনার হয় 100তম ম্যাচ ছিল। তো এবং 100তম ম্যাচটা খুবই মেমোরেবলও ছিল তার। তো এই হচ্ছে ম্যাচের মোটমাট জিনিসপত্র। তো দুটো গোল করে ইয়ামাল, এবং ওদিক থেকে রাফিনিয়া একটা অ্যাসিস্ট করে, আর একটা ওদের সোমারের গায়ে লেগে ওন গোল হয়। এবং ওদিকে ডামফ্রাইস দুটো গোল করে এবং একটা অ্যাসিস্ট করে, এবং সেখানে মার্কাস তুরাম একটা গোল পায়। তো এই ছিল মোটমাট ম্যাচের হিসাব। তো এবার ডেপথে যাওয়া যাক। প্রত্যয়। হ্যাঁ, তো আমরা ম্যাচের যে টাইম লাইন সেটা নিয়ে একটু আলোচনা করি এরপর, কারণ 1 মিনিটের মাথায় থুরাম, 1 মিনিট না অ্যাকচুয়ালি 30 সেকেন্ডের মধ্যে থুরাম ডামফ্রিজের অ্যাসিস্টে যে গোলটা দেয় সেটা একদমই পুরো ফুটসাল একটা গোল। মানে ব্যাক হিলে এত সুন্দর করে গোল দিয়েছে যে বলতে গেলে ওটা মনে হচ্ছে না ফুটসাল স্টেডিয়ামে খেলা হচ্ছে, ফুটসাল পিচে খেলা হয়েছে। তো নেক্সট হচ্ছে 21 মিনিটের মধ্যে ডামফ্রাইজ একটা দুর্দান্ত গোল দেয়, যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, ব্রিফলি জানবো। এরপরে 24 মিনিটের মাথায় ইয়ামাল 2-1 করে, অর্থাৎ একটা দারুণ কি বলবো যে গোলটার ব্যাপার আমরা আসবো, কিন্তু তবুও একবার বলা উচিত যে ইয়ামাল যে গোলটা দিয়েছে একেবারে সোলো গোল, মানে কোনো অ্যাসিস্ট কেউ পায়নি। একটা কি বলবো যে মিস পাস থেকে ইয়ামাল জিনিসটা মানে বলটা ইন্টারসেপ্ট করে এবং তার পাশাপাশি একটা দারুণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখায়। 38 মিনিটের মধ্যে ফেরান তরেস রাফিনার অ্যাসিস্টে ইকুয়ালাইজ করে, অর্থাৎ স্কোর হয় 2-2। এরপরে ডামফ্রিজ 64 মিনিটের মাথায় আবার একটা হেডারের মাধ্যমে কি বলবো যে শেজনি মানে বার্সেলোনার গোলকিপারকে বিট করে দেয়, এবং চালহানাগুলোর অ্যাসিস্টে ডামফ্রিজ ইন্টারকে 3-2 এগিয়ে দেয়। এবং তার পাশাপাশি 65 মিনিটের মাথায় সামার নিজে ওন গোল করে বসে। ওন গোল অ্যাকচুয়ালি সামারের কোনো দোষ ছিল না, সেটা নিয়ে আমরা মানে ডিটেলসে জানবো, কিন্তু রাফিনার পুরো ক্রেডিটটা যাওয়া উচিত। তো সেখানে হচ্ছে ম্যাচ 3-3 এগো, এবং সর্বশেষে মানে ম্যাচে আলটিমেটলি 3-3 স্কোর লাইন আটকে থাকে। এর পাশাপাশি আমরা ম্যান অফ দ্য ম্যাচ যদি দেখি তাহলে ড্যামফ্রিজ, কারণ হচ্ছে একটা অ্যাসিস্ট ও দুটো গোলের মাধ্যমে ড্যামফ্রিজ আজকে রাতে মানে গতকাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এরপর আমরা একটু স্ট্যাটের দিকে নজর রাখি। বার্সেলোনা স্বভাবতই পুরোপুরি ডমিনেট করেছে 72% বল পজিশন রেখে, যেখানে ইন্টার মাত্র 28% বল পজিশন রেখেছে। বার্সেলোনা এক্সজি ছিল 1.36, যেখানে ইন্টার 0.90, অর্থাৎ কি বলবো যে আন্ডার পারফর্ম করেছে। বার্সেলোনার টোটাল শট 19, যার মধ্যে অন টার্গেট হচ্ছে 9টা, সেখানে ইন্টারের 7টা টোটাল শট, যার মধ্যে অন টার্গেট ছিল 3টে। বার্সেলোনা বিগ চান্সেস ক্রিয়েট করে একটাই, কিন্তু সেখানে ইন্টার ক্রিয়েট করে দুটো। এর পাশাপাশি পাসিং অ্যাকিউরেসি বার্সেলোনা 91% ছিল, যার ম্যাক্সিমাম ক্রেডিটই আমরা পেড্রিকে দেবো। তো সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি। এর পাশাপাশি ইন্টারও অ্যাকিউরেট পাসেসের সংখ্যা তাদের 75%। তো আমরা এবার ম্যাচের একটু ইয়েতে আসি, মানে কি বলবো যে ফোকাল পয়েন্টসগুলো আসি। ম্যাচটা স্বভাবতই একটা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিক ছিল, মানে এরকম টান টান উত্তেজনা বা এরকম একটা টাইট গেম এটা একটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেই আমরা দেখতে পাই অনেকদিন পর। তো সেটা নিয়ে একটু বল তুই। হ্যাঁ, তো
স্বাভাবিকভাবেই এই ম্যাচটা টাইট হওয়ার কথা ছিল, কারণ আমরা অনেক গতকালের ভিডিওতেও বলেছিলাম যে এই ম্যাচটা টাইট হবে এবং সেটাই হয়েছে। আই থিঙ্ক বার্সেলোনার যে মানে জিততেও পারতো, আবার হারতেও পারতো, বা ইন্টারও সেমভাবে এগোতে পারতো, কিন্তু ম্যাচটা স্বভাবতই ড্র হয়েছে। সুতরাং এটা খুব গুড স্কোর লাইন বলা যায়, দারুণ একটা স্কোর লাইন আমরা দেখতে পেয়েছি ইউসিএল সেমিফাইনাল হিসাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাচটায় যে ইন্টার যে একটা মানে কি বলবো, মানে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে বার্সেলোনার এই যে অফসাইড ট্র্যাপ বিট করা, এই জিনিসটাকে যখন ভালোভাবে অ্যাচিভ করতে পারলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণভাবে ডিফেন্সেও অসাধারণভাবে মানে পার্ক দ্য বাস যেটাকে বলা যায় সেটা কিন্তু করে দেখিয়েছে। এবং সেকেন্ড হাফে যখন ইন্টার কয়েকটা সাব ইন করলো, যেটার কথা আমরা পরে বলবো, তারপরে কিন্তু ইন্টার অ্যাকচুয়ালি পার্ক দ্য বাস করেনি। ইন্টার কিন্তু দারুণভাবে ম্যাচে আবার এগোনোর চেষ্টা করেছিল, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে ফ্লিকের কথাও যদি আমরা বলি, তো সাবস্টিটিউশনগুলোর ক্ষেত্রে ফ্লিকও খুব দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এবং স্বাভাবিকভাবেই কুন্ডের ইনজুরি বলা যায়, বা ইয়ে কী যেন বলে, জেরার্ড মার্টিনের খারাপ পারফরমেন্সের জন্য যে ডিফেন্সে কিছু কিছু চেঞ্জ করা হয়, সেইগুলো কিন্তু দারুণভাবেই ম্যাচটাকে একটা রোমাঞ্চকর পর্যায়ে রেখে দিয়েছে। এবং এটা বার্সেলোনার জন্য খুব ভালো একটা পয়েন্ট বলতে পারি, কারণ ডিফেন্সে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলতে পারছে। তো যে কারণে আহ, একটু সমস্যা হলেও কোনো ম্যাচে, তো সেটা কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। তো এটা একটা ভালো জিনিস। তো এটা একটা মানে কি বলবো, মানে টাইট ম্যাচ হিসাবে আমরা খুব ভালো ট্রানজিশন বলো, বা ডিফেন্সিভ এবিলিটি বলো, বা যাই মানে মোটামুটি বল প্রগ্রেশন বলো, সবই কিন্তু খুব দারুণভাবে দেখেছি। মানে একদম ক্লাসিক ইউসিএল ম্যাচ যেটাকে বলা যায়, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকালকের ম্যাচে। কোথায় হুম। একদম একদমই। এর পাশাপাশি আমরা থুরামের যে 30 সেকেন্ডের মাথায় যে গোলটা হয়েছে সেটা তার সে গোলটা স্কোরের মাধ্যমে থুরাম হচ্ছে এখন ইউসিএল সেমিফাইনালে সব থেকে ফাস্টেস্ট গোল স্কোরার হিসেবে নিজের নাম লিখে নিয়েছে সবার আগে। তো গোলটা কিন্তু অস্বাভাবিক মানে খুবই সুন্দর ছিল। এবং তার পাশাপাশি ডামফ্রিজের যে পিন পয়েন্ট অ্যাসিস্টটা মানে অ্যাকচুয়ালি ক্রসিংটা, সেইটার কারণেই একেবারেই কি বলবো যে থুরামের পায়ের সামনে পড়ে, এবং থুরাম দ্বিতীয়বার ভাবেনি বলটা ফার্স্ট টাচে ঢোকানোর আগে। তো ব্যাকহিল একটা দারুণ গোল দেয়, কিন্তু ইনিগো মার্টিন মানে এতটাই সুন্দর গোল হয় যে ইনিগো মার্টিনেজ ওখানে কি বলবো যে এক্সপেক্টও করেনি অত সুন্দর একটা গোল হয়ে যাবে। কারণ সে তার এক্সপেক্ট করেছিল যে বল তার গায়ে লাগবে, সেই জন্য সে বডি পুরো ছড়িয়ে নিচে কি বলবো যে মানে পুরো স্পেসটা এক্সপ্লয়েট করার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও আটকাতে পারেনি। তো এর পাশাপাশি আমরা ম্যাচের ডামফ্রিজের যে অ্যাক্রোবেটিক যে গোলটা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ ডামফ্রিজ মানে কি বলবো যে কোনো ওই পজিশনে গোল তো ঢোকার কথাই না, ডামফ্রিজের যে পজিশনে বলটা এসছে সেই পজিশনে ইজি পেড্রি হেডার দিয়ে ক্লিয়ার মারছিল, কিন্তু আচমকা ডামফ্রিজ যেভাবে একটা কুইক কি বলবো যে থিঙ্কিংয়ের মাধ্যমে গোলটা ঢোকা ব্যাক ভলি মেরেছে, এবং তার পাশাপাশি বাইসিকেলের মাধ্যমে গোলটা ঢুকিয়েছে, একটা দারুণ গোল। মানে কি বলবো যে ফুটবলের একটা টপ গোলসের মধ্যে একটা অন্যতম, তাই না? তো এর পাশাপাশি আমরা মেন যে গোলটা যেটা নিয়ে আমরা এত আলোচনা করছি, যে আমাদের জেম যে হচ্ছে আমাদের কি বলবো যে ওয়ান্ডার বয় জেনারেশনাল ট্যালেন্ট, একদম। তো ল্যামিন ইয়ামাল। ইয়েস, ইয়েস। তো তার যে গোলটা সেটা নিয়ে একটু আলোচনা করি, তো তুই বল। তো ইয়ামালের যে গোলটা ছিল সেটা অ্যাকচুয়ালি সেই পুরোনো আনকারা মেসির কথা মনে করিয়ে দেয় কিছুটা। এবং সেটা কিন্তু খুব একদম। দারুণভাবেই মানে কি বলবো, জাস্ট সেই মোমেন্টে যদি আমি নিজের কথা বলি, তো সেই মোমেন্টে জাস্ট 2-0 গোলে ম্যাচটা হারছে বার্সেলোনা, এবং সেই মোমেন্টে ইয়ামাল একটা পিওর ক্লাচ মোমেন্ট তৈরি করে যখন, তখন জাস্ট মানে কেউই মানে ঠিক মানে নিজের আহ, মানে বুঝতে পারেনি, নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি যে এরকম একটা গোল ইয়ামাল করতে পেরেছে। মানে লেজিট কোনো মানে গোলকিপার তো ছেড়েই দাও, ডিফেন্ডারদের পুরো একদম পুরো লেজিট নাচিয়ে গোল দেওয়া যেটাকে বলে, সেটাই করেছে। এবং সেটা দেখে জাস্ট অসাধারণ লাগলো, কারণ ইউসিএল সেমিফাইনালের মতো প্ল্যাটফর্মে, আর যেখানে নিজের টিম 2-0 গোলে হারছে, সেখানে এরম একটা মাথা ঠান্ডা রেখে এত সুন্দর ড্রিবল করে এত একটা অসাধারণ ফিনিশ করা, এটা কিন্তু 17 বছর বয়সে ইয়ামালের কাছ থেকে মানে মানে দেখা খুবই বিস্ময়কর ব্যাপার। এটা কিছুই বলার নেই এই বিষয়ে। একদম অসাধারণ একদম। অসাধারণ। তো ইয়ামাল এখানে কি হয়েছিল যে সেকেন্ড বলটা যেভাবে উইন করেছে, মানে একটা লুজ বল, সেখানে ডামফ্রিজকে শিল্ড করে যেভাবে বলটা নিয়ে ঘুরে, যেখানে ডামফ্রিজের মতো একটা ফিজিক্যাল আর এত এফেক্টিভ একটা প্লেয়ার যে হচ্ছে যাকে ইয়ামালের সামনে দাঁড় করিয়ে দেওয়া। আচ্ছা, ইয়ামালের এগেনস্টে সিমন ইনজাগি ফার্স্ট থেকে দুজন ডিফেন্ডার মানে সরি দুজন কি বলবো মার্কার, মানে জোনাল মার্কিং করার জন্য, ম্যান মার্কিং করার জন্য দুজনকে রেখে দিয়েছিল, ঠিক হ্যাঁ, কি না? একদমই তাই। তো সেখানে হচ্ছে ডামফ্রিজও ছিল তার মধ্যে এটা একজন। ডামফ্রিজ তো ছিল না, আই থিঙ্ক ডামফ্রিজকে শিল্ড ডামফ্রিজ করে না, বলটা ডিমার্কো ছিল, ঘুরিয়ে ডিমার্কো। ডা-
না বলটা নেওয়ার সময় বলটা, মানে হ্যাঁ, বলটা ওই নেওয়ার ওই সময় মোমেন্টে ডামফ্রিজকে ডাম্ফ্রিজ, ইয়ে হ্যাঁ, করেছে কি কিন্তু বলে শিল্ড করে। অ্যাকচুয়ালি মার্ক করেছিল একদম একদম। ডিমার্কো, হ্যাঁ। আর ওদিক থেকে হচ্ছে বাস্তনি, এই দুজন হচ্ছে মেন মার্কার ছিল আর কালকে আচ্ছা আচ্ছা কালকের আচ্ছা। খেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেটাই আর কি, ইয়ামাল যে মানে ফিজিক্যালি কি বলবো যে উইক হওয়া সত্ত্বেও এইভাবে বলটা শিল্ড করে ঘুরে তারপরে ডিফেন্ডারদের নাচিয়ে একটা আনএক্সপেক্টেড জায়গা থেকে এমন একটা গোল দিল যেখানে গোলকিপার অব্দি দাঁড়িয়ে দেখছে, যে গোলকিপারের কিছু করার মানে রিয়াক্ট করার কোনো ক্ষমতা নেই, ঠিক কিনা? একদম। যে এত সুন্দর একটা ফিনিশ, এত সুন্দর একটা পারফেক্ট টাইমে বলটা এক্সিকিউট করেছে মানে গোলটা। তো সেখানে গোলকিপার সমারের মতো গোলকিপার হওয়া সত্ত্বেও সে হচ্ছে মানে দাঁড়িয়ে জাস্ট অবাক হয়ে আছে যে কি সুন্দর গোলটা হয়েছে। একদম। আচ্ছা, এর পাশাপাশি ইয়ামাল তো এই গোলটার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ইয়াঙ্গেস্ট স্কোরার হিসেবে নিজের নাম লিখে নিয়েছে। 17 বছর বয়সী ইয়ামাল এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ইয়াঙ্গেস্ট স্কোরার। আচ্ছা, এর পাশাপাশি হয়তো তার পরের গোলটা অর্থাৎ 2-1 হওয়ার পর বার্সেলোনাকে 2-2 অর্থাৎ ইকুয়ালাইজ করার সময় যে ফেরানের গোলটা দিয়েছে, সেই গোলটা হয়তো অতটা চর্চা আসবে না, কিন্তু কিন্তু গোলটার যে কি বলবো যে ক্রেডিট। যে হচ্ছে গোলটা বানিয়েছে অ্যাকচুয়ালি মানে কি, হ্যাঁ একদমই ক্রেডিট। গোলটার কি পাস, যেখান থেকে 5-6-7-8টা শর্ট পাসেস খেলার পর পেড্রি যেভাবে কি বলবো রাফিনার রানটাকে ঠিকঠাক ফলো করে একদম পিন পয়েন্ট বলটা রেখেছে, সেটা নিয়ে মানে বলাই উচিত যে পেড্রি কালকে 95% মোস্ট প্রবলি ইয়ে রেখেছে, বল পজিশন রেখেছে, মানে বল পজিশন মানে অ্যাকিউরেট পাসের পার্সেন্টেজ হচ্ছে পেড্রি 95%। তো তার হচ্ছে একটা অস্বাভাবিক সুন্দর গোল। পেড্রিকে রিসেন্টলি আমরা অনেক হাইলাইটস দেখছি যে মানে হাইলাইটে আছে, লাইমলাইটে আছে। 2025-এ পেড্রি পুরোপুরি জাভি আর ইনিয়েস্তার হাইব্রিড মানে যে ভার্সান, সেটায় নিজেকে প্রুভ করেই চলেছে। তো সেখানে পেড্রি যে একদম পিন পয়েন্ট ক্রস ক্রস বলতে একটা লফটেড পাস, এবং সেখান থেকে রাফিনা খুব সুন্দর করে বলটাকে মানে মাঠের মধ্যে রাখা, সেই জিনিসটা থেকে ফেরান তারপর তারপর নিজের পজিশনিং ব্রিলিয়েন্সে গোল দেয়। তো এখানে পেড্রির ক্রেডিট অবশ্যই যাওয়া উচিত, রাফিনার ক্রেডিট আছে, কিন্তু তার পাশাপাশি পেড্রি যেহেতু এখানে কোনো অ্যাসিস্ট বা গোলের লিস্টে নেই, কিন্তু তার পাশাপাশি কি পাসেসের জন্য পেড্রিকে এখানে ক্রেডিট দিতেই হবে। তো ডামফ্রিজের তারপর হচ্ছে হ্যাঁ ডামফ্রিজ যে লাস্ট 3-2 কি বলবো যে ইন্টারকে এগিয়ে দেয়, সেখানে ডামফ্রিজের গোলটা নিয়ে কি কিছু বলা উচিত? কারণ হচ্ছে ডামফ্রিজ যেভাবে কালকে রাতে ইন্টার মিলানকে একা দায়িত্বে নিজের কাঁধে একটা অ্যাসিস্ট ও দুটো গোলের মাধ্যমে 3টে গোল দিয়েছে, সেখানে ডামফ্রিজের লাস্ট গোলটা নিয়েও বলা উচিত। কারণ তুই বল তারপর। অ্যাকচুয়ালি ডামফ্রিজের যে ব্যাপারটা সেটা হচ্ছে যেহেতু একটা বড় ফিজিক্যাল আছে এবং বড় হাইট আছে এবং ভালো এরিয়াল সুপিরিয়রিটি আছে, যে কারণে ইন্টার কিন্তু যে কোনো রকম কর্নার বা সেট পিসে কিন্তু যথেষ্ট বেশি মানে ঘাতক বলা যেতে পারে এবং এফেক্টিভ। এফেক্টিভ, এক্স্যাক্টলি। এবং সেই কারণে বার্সেলোনার কিন্তু এই একটা জায়গায় খামতি অবশ্যই আমরা দেখেছি, কারণ বার্সেলোনায় ওরকম মানে এরিয়াল সুপিরিয়রিটি প্লেয়ার খুব কম ডিফেন্সে আছে, কিন্তু তারা উইদাউট উইথ বল খুব ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সেট পিস থেকে গোল খাওয়া যে ব্যাপারটা, এই জিনিসটাই কিন্তু গতকালকার ম্যাচে পুরো মোড় ঘুরিয়ে দেয়, কারণ দুটো গোলই কর্নার থেকে হয়, ঠিক আছে? তো যে কারণে ডামফ্রাইজের প্রথম গোল এবং সেকেন্ড গোল যেটা, সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় হতে পারে বার্সেলোনার ক্ষেত্রে, কারণ এটা কিন্তু দেখার বিষয় যে কর্নার থেকে বারবার গোল কনসিড করা সেটা কিন্তু কোনো মতেই ভালো কথা নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে কারণে ডামফ্রিজের একটা খুব দারুণ পয়েন্ট জাম্প, মানে দারুণ একটা জাম্প এবং দারুণ হেডার এবং ছবির মতো স্পট জব, হ্যাঁ ছবির মতো গোল যেটাকে বলে কর্নারের, এবং সেটাই হয়েছে। এবং একদম। অবশ্যই ইন্টারের এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু দারুণ একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে বার্সেলোনার মতো টিমের এগেনস্টে। কিন্তু এই গোলটা তারা কিন্তু বেশিক্ষণ সেলিব্রেটও করতে একদমই। পারেনি। পরবর্তী মিনিটেই বার্সেলোনা একটা হ্যাঁ কর্নার সঙ্গ পায়, যে যেখানে একদমই। যেখানে ইয়ামাল যেখানে কর্নারটা ইয়ামালকে পাস দেওয়া হয়, কিন্তু ইয়ামাল একটা ফলস দেয়, যেখানে কিন্তু পুরো একদমই ডিফেন্স, রুটিন হ্যাঁ কর্নার হ্যাঁ যে হ্যাঁ একদম, ট্যাকটিক্স, তাই না? হ্যাঁ একদম একদম হ্যাঁ এবং ইয়ামাল ফলস দেয়, এবং রাফিনিয়ার যে অতটা অ্যাকিউরেট শট হবে আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি, যে অত দূর থেকে অতটা অ্যাকিউরেট একটা শট সত্যি। মারতে পারবে, এবং সেটা অত পাওয়ারে, এবং যে পাওয়ারের জন্যই মেনলি বারে লাগার পরে গোলকিপারের পিছনে লাগে, সোমারের পিছনে লেগে বলটা জালে জড়িয়ে যায়। একদম। তো এটা খুবই একটা দারুণ হ্যাঁ মানে ট্যাকটিক্স বলা যেতে পারে কর্নারের ক্ষেত্রে। তো এটা খুব ভালো হ্যাঁ লেগেছে, হ্যাঁ হ্যাঁ। কারণ বার্সেলোনা যেহেতু বুঝতে পেরেছিল যে ওই মোমেন্টে যে বারবার আমরা কর্নার বা সেট পিসের মাধ্যমে ওদের এরিয়াল সুপিরিয়রিটিকে ব্রেক করতে পারা যাবে না। তো যে কারণে এইবারে কর্নারটা কিন্তু তারা বুদ্ধিমত্তার সাথে নেয় এবং ডেলিভার করে, এটা হচ্ছে ব্যাপার। একদমই।
রাফিনার এটা বলা উচিত যে রাফিনা যে মানে এই গোলটা অ্যাকচুয়ালি ইয়ান সামারের ওন হ্যাঁ গোল হ্যাঁ হবে, কিন্তু ক্রেডিট পুরোপুরি রাফিনার যাওয়া উচিত। এক্স্যাক্টলি। যেটা হচ্ছে ফুটবলের একটা মানে কি বলবো যে একটা মানে একটা কি বলবো যে নেগেটিভ হ্যাঁ সাইড, যে ঠিকঠাক প্লেয়ারকে ঠিকঠাক ক্রেডিট দেওয়া হয় না হ্যাঁ অনেক হ্যাঁ সময়, তাই না? হ্যাঁ তো যাই হোক, স্ট্যাট ওয়াইজ এবং তার পাশাপাশি এখানে বলতে হবে যে রাফিনার জায়গায় যে পজিশনটা ছিল সেটা একমাত্র ইয়ামাল এত পরিমাণে ইন্টারের ডিফেন্স এবং ইন্টারের প্লেয়ারদের জ্বালাতন হ্যাঁ করেছে যে ইনজাগি বাধ্য হয়ে দুটো না তিনটে মার্কার দিয়েছে তার হ্যাঁ পিছনে, যাতে হ্যাঁ হচ্ছে ইয়ামাল দুজন মার্কার থাকা সত্ত্বেও তাদের হুম কাটিয়ে হুম বেরোচ্ছে। তো তিন তিন নম্বর মার্কার দেওয়ায় কি হয়, রাফিনার পজিশনে রাফিনা খালি হয়ে যায় এবং মানে রাফিনার কোনো মার্কিং থাকে না, যার কারণে এই গোলটা ক্রিয়েট হয়। যেটা কিনা মানে কি বলবো যে একদিক থেকে রাফিনার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, তার পাশাপাশি ইনজাগির যে একটা ম্যানেজারিয়াল একটা ফ্ল, হুম সেটাও মানে সেটার কারণে এই গোলটা হুম, পড়েছে, ঠিক কিনা? একদম একদমই তাই একদমই তাই। হ্যাঁ। তো আমরা এবার একটু ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করি। তো তার পাশাপাশি আমরা বার্সেলোনা সবার আগে একটু মানে ফ্লিকের যে ট্যাকটিক্স ছিল, যে অ্যাপ্রোচ ছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো তুই বল। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে ফ্লিকের ট্যাকটিক্স তো একটু মানে শুরু হতে না হতেই জলাঞ্জলি হয়ে যাচ্ছিল। কারণ 30 সেকেন্ডের মাথায় যখন গোল খায় একটা টিম, ঠিক আছে, খেলা শুরু হওয়ার পরে তখন তাদের মানে নিজের ট্যাকটিক্সে অ্যাকচুয়ালি ফিরতে কিন্তু একটু টাইম লাগে এবং সেটা হয়েছে। বার্সেলোনা কিন্তু খেলা ধরেছেই মোটামুটি বলা যেতে পারে 10-15 মিনিট পর থেকে, এবং তারপর থেকে যখন বার্সেলোনা ম্যাচটা ধরলো তারপর থেকে তো আর কোনো মানে ইন্টার কাউন্টার ছাড়া কোনো সিনেই আসেনি আর ডিফেন্সে ছাড়া। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হাই প্রেসিং তো করেছেই, তার সঙ্গে পজিশনে ডমিনেট করেছে, এবং সবচেয়ে মেন যেটা কাজ করে সেটা হচ্ছে ইয়ামালের সাইড থেকে প্রচুর অ্যাটাক করেছে। যতটা না রাফিনিয়ার সাইড থেকে আমরা অ্যাটাক দেখেছি, কারণ রাফিনিয়ার সাইডে অ্যাটাক হয়নি তার মূল কারণ হচ্ছে বালদের না থাকা। তো বালদের না থাকার জন্য জেরার্ড একদমই। মার্টিনকে অ্যাটাকে ইনক্লুড করা এটা কিন্তু একটু রিস্কি হয়ে যাচ্ছিল, কারণ জেরার্ড মার্টিন যদি কোনোভাবে বল লুজ করতো সে কিন্তু মানে আবার কিন্তু ইন্টার যে কোনো সময় কাউন্টারে ঢুকে যেতে পারতো। তো এটা একটা বড় ফ্ল ছিল, যেটা বালদে আসার পরে হয়তো ওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ রাফিনিয়াও কিন্তু তখন অতটা মানে কি বলবো মানে খুল খুলে খেলতে পারবে, মানে ও মানে নিজের নিজের সমস্ত কাজটা করতে পারবে, যেটা ইয়ামাল করে অ্যাকচুয়ালি কুন্দের মানে ভরসায়। রাফিনা কি এক্স্যাক্টলি। হয়, রাফিনার সাইড দিয়ে হুম যখন হুম একদমই রাফিনার সাইড দিয়ে যখন কোনো ফুলব্যাক ওভারল্যাপ করবে, তখন কি হয়, রাফিনার আরো ফ্রি গেম প্লে, সেটা আরো নিজের ফ্রি পজিশনিং সেটা আরো আনলক হুম হয়, যেটা কিনা আমরা ইয়ামালের সাইড থেকে দেখি। ইয়ামাল বারবার কাট ইন করে ইনসিসিভ রান নেয়, তার তার কারণ হচ্ছে তার পাশ দিয়ে কুন্ডে ওভারল্যাপ করে বেরোয়, এবং কুন্ডে যেই ওভারল্যাপ করে তো তার কাছে দুটো অপশন খোলা থাকে। একটা হচ্ছে শর্ট করে, মানে যেটা কালকের গোলটা যেমন ভাবে করেছে সেই রকম ভাবে গোল করা, মানে কি বলে সেরকম অ্যাটেম্প নেওয়া, নয়তো রাইট উইংয়ে যেখানে হচ্ছে কিনা কুন্ডা দাঁড়িয়ে আছে তাকে পাস দিয়ে দেওয়া, যেখান থেকে সে ক্রসিং রাখবে। তো সেখানে আমরা জেরার্ড মার্টিনকে আমরা রিসেন্টলি মানে কখনোই দেখিনি এর মাঝে যে কখনো ওভারল্যাপ করছে। তার তার কারণ হচ্ছে একেবারে পুরো ডিফেন্সিভ খেলাচ্ছে ফ্লিক তাকে, হয়তো তার সেই অ্যাবিলিটিটা নেই। তো সেই কারণে রাফিনার সাইড থেকে যত না অ্যাটাক করেছে তার থেকে বেশি লিয়ামালার সাইড থেকে আমরা অ্যাটাক হুম দেখতে হুম পেয়েছি। হুম। এটাই হচ্ছে ব্যাপার। ওই হ্যাঁ হ্যাঁ, মানে বোথ ফ্ল্যাঙ্কস থেকে একদম। অ্যাটাক যতটা না হয়েছে তার থেকে বেশিরভাগ যদি আমরা বলি রাইট ফ্ল্যাঙ্ক থেকে বেশি হয়তো বার্সেলোনা অ্যাটাক হয়েছে, এবং প্রত্যেকটা ইয়ামালের হুম হুম হুম। প্রত্যেকটা ক্রস, প্রত্যেকটা মাইনাস, প্রত্যেকটা অ্যাটেম্প্ট কিন্তু প্রত্যেকটাই তুখোড় তুখোড় জায়গা থেকে হয়েছে, এবং প্রত্যেকটাতেই হয়তো গোল হতে পারতো। এমন পজিশন থেকে ইয়ামাল কালকের ম্যাচটা অপারেট করেছে, মানে ওয়ান ম্যান শো বলা যায়, ইয়ামাল পুরোপুরি চালিয়েছে গতকাল, এবং ইন্টারের ডিফেন্সকে পুরো হুম পুরো হুম হুম। স্তব্ধ করে দিয়েছে পুরো একা নিজের হাতে। তো এটা একটা অসাধারণ বিষয় আমরা দেখেছি, শুধুমাত্র ইয়ামালের দক্ষতার জন্যই বলা যেতে পারে হয়তো বার্সেলোনা কালকে ম্যাচটা ড্র করতে পেরেছে। তো এটা একটা বিষয়, কিন্তু হুম হুম আর একটা বিষয় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে কুন্দে যখন চলে যায় তখন কিন্তু ইয়ামালের একটু সমস্যা হচ্ছিল, কারণ সেইভাবে, কারণ তাদের কিন্তু হুম হুম হুম। মানে কি বলবো, এরিক গার্সিয়াকে যখন রাইট ব্যাকে খেলায় তখন কিন্তু এরিক গার্সিয়া অতটা ওভারল্যাপে যাওয়ার মানে যাচ্ছিল না, তার সেটাই স্বাভাবিক, কারণ তখন হুম ডিফেন্সিভ ফুল ব্যাক একটা বলা যেতে পারে এরিক গার্সিয়া। তো সেই হিসাবে খেলেছিল হুম। বলে হয়তো ইয়ামালের একটু হলেও মানে যতটা ফার্স্ট হাফে ভালো দেখা যাচ্ছিল ততটা কিন্তু ফলপ্রসূ হচ্ছিল না। যদিও যদিও একটা লাস্ট শটটা অসাধারণ একটা শট মারে, যেটা চিপ শট হয়, হ্যাঁ ওটা হুম হুম হুম। ওটাও সোমার প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওটাও যদি কোনোভাবে 1 ইঞ্চি পেছনে থাকতো তাহলে ওটাও গোল হয়ে যেত, একদম ডেফিনেটলি গোল হয়ে যেত। তো ওইটা একদমই। একটা খুব দারুণ একটা জিনিস সেটাই দেখেছি সেটাই। আমরা ওই ম্যাচে। এবং তার ঠিক আগের মোমেন্টে যখন হ্যাঁ। ইন্টার একটা অফসাইডে গোল করে, যেটা জাস্ট বুটের একটা ছোট্ট ডগা, জাস্ট 1 ইঞ্চিও বলা যেতে পারে না, ওইটুকুর জন্য অফ সাইডটা কল হয়, এবং ইন্টার কিন্তু ওই একদমই। ম্যাচটায় গোল হওয়া মানে অ্যাকচুয়ালি 4-3 হওয়া থেকে মানে জিনিসটাকে মানে বিরত থাকতে হয় আর কি, যেহেতু বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপটা কাজ একদম করে একদমই। গেছিল।
এটা হচ্ছে ব্যাপার। হুম হুম। হ্যাঁ, একদমই। তো হাইলাইনের এটা হচ্ছে যে মানে একটা প্লাস পয়েন্ট, কিন্তু তার পাশাপাশি আমরা যে তিনটে গোল দেখেছি সেটাও কিন্তু দেখতে হবে যে এটা কিন্তু হাইলাইনের একটা কি বলবো যে নেগেটিভ সাইড, মানে ঠিকঠাক যদি এক্সিকিউট না হয়, ঠিকঠাক যদি ডিফেন্সিভ মানে সবার মধ্যে কেমিস্ট্রি বা মানে ঠিকঠাক টাইমিং যদি না থাকে, তো সেরকম তার রেজাল্ট কি হতে পারে সেটাও আর কি কালকে দেখা গেছে। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনজাগি, মানে ইন্টার মিলানের যে অ্যাপ্রোচ মানে বার্সেলোনা এগেনস্টে নিজেদের অ্যাওয়েতে, তো সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো সবার আগে আমরা ইনজাগি যেটা নিয়ে বলবো যে ইনজাগি হয়তো 3-5-2-তে নামিয়েছিল, কিন্তু ইনজাগি যখন আমরা দেখছিলাম যে ডিফেন্ড করছিল ইনজাগির টিম মানে ইন্টার মিলান, তখন তারা দুটো উইং ব্যাককে নিচে নামাচ্ছিল, তার মানে হচ্ছে তারা 5-3-2-তে ডিফেন্ড করার চেষ্টা করছিল অফ দ্য পজিশন, তাই না? হুম হুম হুম, একদম একদম একদমই তাই। হ্যাঁ, দুটো রাইট মিড এবং ঠিক। আচ্ছা এলএমএফ যারা, তারা কিন্তু মানে ডিমার্কো এবং ডামফ্রাইস, হুম তারা হুম কিন্তু হুম যথেষ্ট পরিমাণে ডিফেন্সিভলিও অ্যাওয়্যার ছিল, এবং যে কারণে 5টা ডিফেন্ডারের কিন্তু হুম আমরা মানে মার্কটা দেখতে পেয়েছি আর কি পুরো ম্যাচটাতে। হুম হুম হুম, হুম একদমই। আচ্ছা, এর পাশাপাশি আমরা বলি যে বার্সেলোনার যে ডিফেন্সিভ উইকনেস, সেটার উপর আমরা কালকে বলছিলাম যে ইন্টার কিন্তু সেটা হয়তো নজরআন্দাজ করবে না আমরা সিমন ইনজাগি, কিন্তু সেটাই আর কি কালকে আমরা দেখতে পেয়েছি। কালকে ভিডিওতে আমরা বলছিলাম, তো কালকে আমরা দেখতে পেয়েছি ম্যাচে যে ইন্টার মিলানের কিন্তু মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে কুইক ট্রানজিশন, এবং তার পাশাপাশি যে সেট পিস থেকে একটা গোল এসছে। আর সেট পিস থেকে একটাই গোল তো নাকি? দুটো দুটো ফার্স্ট কর্নার গোলটা হচ্ছে কর্নার প্রথম গোলটাও দুটো। কর্নারে হয়েছে, প্রথম গোলটাও হ্যাঁ, কর্নারেই হয়েছে, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ডামফ্রিজের সেটা প্রথম হচ্ছে সরি ইন্টার মিলান কিন্তু ঠিকঠাক ঠিকঠাক সেগুলোকে ক্যাপিটালাইজ করেছে বার্সেলোনা যে উইকনেস ডিফেন্সিভলি, সেটা তো সেটার উপরই আমরা বলছিলাম যে সেটার উপর কিন্তু ফ্লিককে কাজ করতে হবে, কারণ হচ্ছে ম্যাচের পর ম্যাচ কিন্তু এটা হতে থাকলে কোন মানে আজকে সেইটা হচ্ছে আমরা কামব্যাক করতে পারছি, কিন্তু কালকে সেটা করতে পারবো কি তার কোনো গ্যারান্টি নেই। তো এটার উপর খেলা মানে এটার উপর কি বলবো যে ফোকাস রাখতে হবে যে এটা কি করে শোধরানো যায়, এটা কি করে ইমপ্রুভ করা যায় সেটা। হুম আর তার পাশাপাশি তো আমরা ডামফ্রিজকে নিয়ে অনেক কি বলবো যে প্রশংসা করেইছি, ডামফ্রিজ কিভাবে ইউজ করেছে আজকে ইনজাগি, কিভাবে তার এফেক্টিভনেসটাকে আরো বাড়িয়ে দিয়েছে অ্যাটাকিংলি এবং ডিফেন্সিভলি, সেটা নিয়ে আবার ডামফ্রিজের তারিফ করতে হবে, সেটাও ইনজাগির একটা ট্যাকটিক্সের মধ্যেই ছিল। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা একটু বেঞ্চের দিকে নজর দিই যে দুটো ম্যানেজারই যা যা চেঞ্জ করেছে সেগুলো ঠিকঠাক কাজ দিয়েছে কিনা। তো সবার আগে এরিক গার্সিয়াকে আনাটা কি মানে ঠিকঠাক কাজে লেগেছে তোর একদম মনে একদম হচ্ছে? একদম। অ্যাকচুয়ালি ফ্লিকের যে সাবস্টিটিউশন গুলো ছিল, এরিক গার্সিয়াকে আনা, কুন্দে যে হুম যখন কুন্দের একটা কোনো কাফ কাফ ইনজুরি আই থিঙ্ক হয়েছে, তো ডিসকমফোর্ট দেখা যায়, হুম তো হুম সেইটা হচ্ছে গিয়ে খুব একটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেলেও যেতে পারতো। কিন্তু এরিক গার্সিয়ার যে পারফরমেন্সটা কালকে অ্যাজ এ রাইট ব্যাক দিয়েছে, সেটা কিন্তু কল্পনাতীত লিটারালি। মানে ওই সাইড দিয়ে যে এরিক হুম হুম গার্সিয়া এরকম কোনো পারফরমেন্স দিতে পারে, এত সলিড পারফরমেন্স দিতে পারে, এটা কিন্তু কারোর মানে ও মানে জানাই ছিল না। ইনফ্যাক্ট আরাহুকে নামানোর পরেও হয়তো আমরা হুম ভেবেছিলাম হুম, যে আরাহুও কোনোভাবে একদমই। লেফট ব্যাকে শিফট করে যাবে বা রাইট ব্যাকে শিফট করে যাবে, কিন্তু সেরকমও কিছু হয়নি। আরাহুও কিন্তু হ্যাঁ হ্যাঁ, প্রপার সেন্টার ব্যাকই খেলেছে উইথ কুন্দে, সরি উইথ কুবার্সি। একদমই। হ্যাঁ, তো উইথ কুবার্সি, তো খুব হ্যাঁ, আসছি। তো এবার সেই কারণে আহ, যেখানে কি যেন বলে, হ্যাঁ, ইনিগো মার্টিনেজকে লেফট ব্যাকে খেলানো না। ইনিগো হ্যাঁ, মার্টিনেজ। এটাও কিন্তু একটা খুব দারুণভাবে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসই আমরা ধরে নিতে পারি, কারণ ডিফেন্সে এইভাবে অর্গানাইজ করা একটা সিনিয়র মানে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার উঠে যাওয়ার পরে সেটা কিন্তু খুব কৃতিত্বের বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে ক্রিস্টেনসেনকে আমরা অনেকদিন পরে একদমই, দেখতে পেয়েছি বার্সেলোনার, অনেক অনেকদিন দিন পর পরে একদমই। বার্সেলোনার বেঞ্চ থেকে আমরা দেখতে পেয়েছি ক্রিস্টেনসেনকে, কিন্তু ক্রিস্টেনসেনের পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই সেরকমভাবে, কারণ সেভাবে কখনো গেমের মধ্যে আমরা হুম হুম দেখিনি অতটা। কিন্তু ফার্মিন লোপেজ এবং গাভির যে সাবস্টিটিউশন ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও একটু মানে কাজ করেছে বলতে পারা যায়, কারণ লাস্ট মোমেন্টে যে যে একদমই হাই প্রেসিং এবং পেনিট্রেশন করা, সেটা কিন্তু দারুণভাবেই করতে পেরেছে দুজন একদমই। মিলে। তো এটা একটা ব্যাপার, কারণ পেদ্রিকে তুলে দেওয়ার পর কিন্তু গাভিকে হ্যাঁ, নামানো, এটা কিন্তু একটা খুব মানে রিস্কের বিষয় ছিল এরকম টাইমে, তো এটাই ব্যাপার। হুম একদমই। তো সেটাই আর কি ম্যাচের শেষের দিকে শেষের 10 মিনিট বিশেষ করে আমরা যখন দেখছি যে বার্সেলোনা মুহুর্মুহু অ্যাটাক তুলেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছে, তার কিন্তু মূল রিজন হচ্ছে এই ফেরমিন লোপেজ এবং তার পাশাপাশি গাভি। কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম যে কোনো সাবকে নামানোর পর তাকে কিছুক্ষণ টাইম দেওয়া উচিত, এবং যে ফার্মিন লোপেজকে নামিয়েছে 68 মিনিটসের মাথায়, যেটা হচ্ছে ফার্মিন লোপেজ গাভি দুজনে মিলেই বাকি টিমের যে প্লেয়ার তাদের দিয়ে হেল্প করেছে লাস্টের দিকে। এবং তো আমরা বলতে পারি বার্সেলোনার ফ্লিকের যে সবকটা সাবস্টিটিউশন ক্রিস্টেনসেনের রোলটা বাদে বাকি সবকটাই আমরা ঠিকঠাক শাইন করেছে, অর্থাৎ ঠিকঠাক কি বলবো যে ক্লিক করেছে সেটাই বলতে হুম পারি, হুম, তাই না? একদম। আচ্ছা, 46 মিনিটসের মাথায় ইনজাগি করে না মেহেদি তারামিকে নামায়, তার কারণ হচ্ছে লটারো মার্টিনেজের একটা ইনজুরি। তো মেহেদি তারামিকে আমরা ম্যাচের মধ্যে আমরা জানতাম না যে মেহেদি তারামি খেলছে, তাই না? এক্স্যাক্টলি। যে এরকম ব্যাপার। হ্যাঁ,
একদমই পুরোপুরি ঘোস্ট করে গেছে একটা প্লেয়ার। তার পাশাপাশি আমরা অগাস্টোকে দেখতে পাই, কার্লোস অগাস্টো, এবং ফ্র্যাটেসিকে নামানোর পর ফ্র্যাটেসি হয়তো কিছু এফেক্ট করেছে, কিন্তু 1 মিনিটসের মাথায়। এবং জিলেন্সকি হ্যাঁ। এই দুটো প্লেয়ারকে নামানোর জন্য যেটা হয় কিনা ইন্টারের যে পার্ক দা বাস সেটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়, যেখানে কিনা ইন্টার কিন্তু অ্যাটাক করেছে। তার পাশাপাশি কিন্তু ম্যাটেও ডারমিয়ানকে নামিয়েছে, সেখানেও কিন্তু কাজটা করেছে অনেকটা না। ছিল ওই তিনজন প্লেয়ার, যে ফ্র্যাটেসি, ডারমিয়ান এবং জেলেন্সকি, এই তিনজন কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারের পার্ক দা বাস ট্যাকটিক্সটাকে ভেঙে কিন্তু মানে অ্যাকচুয়ালি অ্যাটাক করেছিল লাস্ট কয়েকটা মোমেন্টে, সেগুলো কিন্তু খুব ফলপ্রসূ হলেও হতে পারতো, এটা হচ্ছে ব্যাপার। একদম একদম। তো দুদিক থেকেই আজকে মানে এই ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, এবং গেমটা পুরোপুরি ওপেন গেম, তাই না? কারণ নেক্সট লেগে পুরোপুরি ওপেন গেম, কোনো টিম এগিয়ে না, কোনো টিম পিছিয়ে না, নেক্সট লেগে যা হবে দেখা যাবে। হ্যাঁ, তো আমরা একবার এটা দেখে নিই যে বার্সেলোনার নেক্সট কি ম্যাচ আছে, কারণ আপকামিং ম্যাচেসগুলোর ওপরও অ্যাকচুয়ালি বার্সেলোনা এই যে 3টে গোল খেয়েছে, সেটা আমরা বলছিলাম যে ফ্যাটিগের শিকার দুটো টিমই, যার কারণে দুটো টিমই হয়তো খুব টাইট গেম হবে, কারণ দুটো অ্যাটাকই মানে দুটো টিমের অ্যাটাক করতে হবে, না হয়তো খুবই ওপেন গেম হবে, মানে হচ্ছে কি হবে যে দুটো টিমের ডিফেন্সই একদম কোলাপস করে যাবে। যদিও টাইট গেম বলতে কি স্কোর লাইনে আমরা টাইট বলছিলাম স্টিল। সেটাই, তো এটাই ব্যাপার। তো বার্সেলোনার নেক্সট ম্যাচ কি আছে যদি দেখি, তো সেখানে হচ্ছে লা লিগায় ম্যাচ আছে ভ্যালাডোলিদের সাথে বার্সেলোনার, এবং তার সঙ্গে লা লিগায় আর একটা ম্যাচ যেটা পরের মানে কি বলে রোববার আছে, সেটা হচ্ছে গিয়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো, যেটা কিনা এই যে এই দুটো ম্যাচ বার্সেলোনা, সেটা কিন্তু লিগ ডিসাইডার হতে পারে বার্সেলোনার জন্য। তো এই দুটো ম্যাচেই কিন্তু বার্সেলোনার এগুলোই লিগ ডিসাইডার লিগ ডিসাইডার, তো অবশ্যই তো, এই দুটো ম্যাচ তো আছেই, তার সঙ্গে সঙ্গে মাঝখানে পরের সপ্তাহে আমাদের ইন্টারের সাথে সেকেন্ড লেগটাও আছে, যেটা কিনা যেখানে কিনা খুব একটা বড় জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে বালদের ইনক্লুশন, যেটা কিনা বার্সেলোনার জন্য খুবই ফলপ্রসূ হবে। হ্যাঁ, well, that's it for today. Let us know if you liked our video. Please leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Match Points. Thank you for watching.